প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী চোখ রাখছি খবরে। চলতি বছরের শারদ উৎসবের শারদ সম্মান প্রদান করল আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ। শনিবার সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এবছর আগরতলা পুর নিগম এলাকায় মোট 21টি পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে 16টি পুরস্কার প্রদান করা হয় পুর নিগমের জোন ভিত্তিক। বর্তমান সরকারের সময়ে পরিবর্তন হয়েছে ক্লাব সংস্কৃতি, বিভিন্ন সামাজিক বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করছে ক্লাবগুলো বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তবে নেশার মতো বিষয়গুলিতে সমাজের তৃণমূল পর্যায়ে জনজাগরণের ওপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রিজন কিন্তু আমাদের খুঁজতে হবে কেন এটা হয়েছে। আমরা আগে দেখতাম যারা এই সামাজিক সংস্থা বা ক্লাবগুলো আছে, কোনো না কোনোভাবে আমার ব্যক্তিগত জীবনের যে অভিজ্ঞতা সেই নিরিখে আমি বলছি, দেখতাম এই ক্লাব এবং রাজনীতি অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং তৎকালীন সময়ে যে রাজনীতিগুলো হতো, যে আমার দাদা আছে, পলিটিক্যালি আমি খুব স্ট্রং, আমি যা খুশি তাই করতে পারবো, এবং এই যে ভিতরে একটা এই ধরনের অবস্থা আসে যে কারণে এই অঘটনগুলো আগে হতো। এবং দাদাও বলতো যে জো হে মন মে করো কোই দিক্কত নেই হাম হে। আবার ওই দাদা যদি দেখা যায় কোনো সমস্যা, কোনো পুলিশকে কাজ করতেও দিত না, কারণ তার যে প্রভাব, সেই প্রভাব উপর থেকে বিস্তার করে এই রাজনীতির নামে যে একটা অসামাজিক একটা অবস্থা করত, সেটা আমরা দেখতাম, যে কারণে আগে এই ধরনের সমস্যাগুলো ছিল। আমরা এই বিষয়গুলোতে আমরা কিন্তু কোনো অবস্থায় এন্টারটেইন করি না। এখনো কিন্তু অন্যরকম বিষয় দাঁড়িয়েছে, বিশেষ করে গত 4 বছর ধরে। সেটা কি এখন হচ্ছে যে ক্লাবগুলো বা সামাজিক সংস্থাগুলোর মধ্যে, ওদের মধ্যে এই আত্মবিশ্বাস যে আমরা শান্তিতে থাকব, আমরা শান্তিতে যেহেতু থাকতে পারবো, এই কনফিডেন্সটা সরকার সাথে এটা যে একটা কানেকশন সেটা হয়ে গেছে। যে আমাদের কেউ যদি এখানে অশান্তি সৃষ্টি করে, কারণ এটা ন্যাচারাল, মানুষ আমরা যখন জন্মগ্রহণ করি, সমাজে থাকি, এটা কিন্তু ন্যাচারাল যে আমি মাই লাইফ শুড বি ইন অর্ডার। গ্রামীণ মহিলাদের স্বনির্ভরতা এবং অর্থনৈতিক ক্ষমতায়নের নতুন অধ্যায় শুরু হলো ত্রিপুরায়। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে সূচনা হলো ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের সমৃদ্ধি অভিযান কর্মসূচি। শনিবার ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন অর্থাৎ টিআরএলএম এর উদ্যোগে সমৃদ্ধি অভিযান কর্মসূচি অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অভিযানের লক্ষ্য গ্রামীণ মহিলাদের আর্থিক স্বাধীনতা জোরদার করা এবং স্বনির্ভর গোষ্ঠী আন্দোলনকে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির মডেলে রূপান্তর করা। বর্তমানে টিআরএলএম এর অধীনে 4,86,000-এরও বেশি মহিলা সংগঠিত রয়েছেন। 54,170টি এসএইচজি, 2,479টি গ্রাম সংগঠন এবং 174টি কাস্টার স্তরের ফেডারেশনের মাধ্যমে 2018 সাল থেকে এসএইচজি সদস্যরা সম্মিলিতভাবে 1,773 কোটি টাকার ঋণ পেয়েছেন, যেখানে বজায় রয়েছে 98% পুনঃপরিশোধের হার। সমৃদ্ধি অভিযান শুরু হওয়ার 1 মাসের মধ্যে 198 কোটি টাকার ঋণ অনুমোদন হয়েছে, যা ছড়িয়ে গেছে আগস্টের প্রাথমিক লক্ষ্য 110 কোটি টাকা, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। টিআরএলএম এর মাধ্যমে যে সহায়ক দলগুলো আছে, তার মধ্যে মহিলা স্বনির্ভর যে গোষ্ঠীগুলো প্রায় এখন পর্যন্ত যে রিপোর্ট আমার কাছে আছে, প্রায় 1,773 কোটি টাকা ব্যাংক ঋণ দেওয়া হয়। আমি ব্যাংকের এখানে যারা অফিসাররা এখানে উপস্থিত আছেন, যারা প্রতিনিধিরা আছেন, তাদেরকে আমি ধন্যবাদ দেব যে প্রথম যখন মাননীয় প্রধানমন্ত্রী জি এর উপর জোর দিলেন, অনেক সময় গতানুগতিক ব্যাংকিং সিস্টেমে এটা কিন্তু ওনারাও মেনে নিতে পারছিলেন না, কি জানি হবে। সেই ব্যাংক ঋণের আমরা একটা অভিজ্ঞতা আছে যে তৎকালীন সময়ে কংগ্রেস সরকারের সময় ঋণ মেলা, পয়সা 1 পয়সা ফেরত আসেনি। তো সেই জায়গার মধ্যে ওনাদের মধ্যে একটা সংখ্যা ছিল, কিন্তু আস্তে আস্তে করে নাও তারা কিন্তু অ্যাডাপ্ট করে নিয়েছে যে না, কারণ দেখা গেছে যে 98% যে টাকা এই
এসএনজি গ্রুপকে দেওয়া হচ্ছে 98% কিন্তু ফিরে আসছে। এনপিএ তো দূরস্থ, সেই জায়গার মধ্যে এটা একটা বোঝা যায় যে আমরা কোন জায়গায় আছি। এটা আমাদের রাজ্যের একটা বেস্ট পারফরমেন্স আমি বলতে পারবো, এবং অল ইন্ডিয়াতে তার কিন্তু মানে সবাই তার প্রশংসাও করছে এখানে। শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্য স্তরের অনুষ্ঠানে ক্লাস্টার স্তরের ফেডারেশনগুলোর মধ্যে বিতরণ করা হয়েছে অতিরিক্ত 100 কোটি টাকার কমিউনিটি বিনিয়োগ তহবিল। গ্রামীণ মহিলাদের উদ্যোক্তা হিসেবে ক্ষমতায়ন করেছে, নতুন জীবিকার সুযোগ তৈরি করেছে এবং রাজ্যের অর্থনৈতিক অন্তর্ভুক্তি জোরদার করেছে এই উদ্যোগ বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 1 অগস্ট 2025 থেকে সেক্রেটারি মহোদয় বলছিলেন যে এই যে প্রচার অভিযান সমৃদ্ধি প্রচার অভিযান সেটা শুরু করেছিলেন 1 অগস্ট 2025 থেকে এবং 7 সেপ্টেম্বর 2025, অর্থাৎ এই যে মাত্র 38 দিনের মধ্যে যা টার্গেট করেছিল তার থেকেও বেশি ওনারা সেই যে ঋণের ব্যাংক থেকে ঋণ নেওয়ার যে লক্ষ্যমাত্রা নিয়েছে তার থেকেও বেশি। এক জায়গায় দেখা গেছে যে স্বনির্ভর দলগুলির জন্য 100 কোটি টাকা চেয়েছিল, সেখানে 188.44 কোটি টাকা পেয়েছে। যেখানে ইন্ডিভিজুয়াল লোন দেওয়ার বিষয়ে কথা হচ্ছিল সেখানে 10 কোটি টাকা একটা টার্গেট রাখা হয়েছিল, সেখানেও 10 কোটির উপরে, অর্থাৎ 10.19 কোটি টাকা সেখানে পেয়েছে। তো এটা একটা আমার মনে হয় যে একটা বিরাট রেকর্ড, এবং তাতে করে 100 আজকে যে আমরা কথাটা বলছি সব মিলে 198 কোটি 63 লক্ষ টাকা ব্যাংক ঋণ অনুমোদিত হয়েছে। আস্তে আস্তে করে সেগুলো চলবে, এবং কমিউনিটি ফান্ড যেটা দেওয়া হচ্ছে লাখপতি দিদি 100 কোটি টাকা। এবং আমরাও ত্রিপুরা সরকার আরডি ডিপার্টমেন্টের মাধ্যমে আমাদের এটা একটা প্রায়োরিটি সেক্টর, যেভাবে হোক তার মধ্যে যেন সাস্টেন থাকে সেই বিষয়গুলো। এখানে বলা হয়েছে যে আমরা যে এখানে মল তৈরি করছি, যেখানে 1 ডিস্ট্রিক্ট 1 প্রোডাক্ট, সেটাকেও যাতে মানে শুধু লক্ষ্যপতি দিদি মিশনের মাধ্যমে আরো আত্মবিশ্বাসী, স্বাবলম্বী এবং সফল উদ্যোক্তা হয়ে উঠেছে ত্রিপুরার মহিলারা বলে এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই সাফল্য বজায় রাখতে হলে প্রয়োজন হবে ব্যাংকিং খাতের সহযোগিতা, প্রশাসনিক সহায়তা এবং এসএসজি এর দক্ষতা বৃদ্ধিতে ধারাবাহিক নজর। ত্রিপুরার এই উদ্যোগ মডেলে হিসেবে কাজ করতে পারে অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য, যেখানে নারী ক্ষমতায়ন ও গ্রামীণ অন্তর্ভুক্তি জোরদার করা রয়েছে প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিলোনিয়ায় ওসি নিগ্রহের ঘটনায় আরও কয়েকজন গ্রেফতার হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিকে সরকারি কর্মচারীদের দায়িত্ব জ্ঞান এবং শৃঙ্খলা নিশ্চিত করার জন্য নির্দেশ জারি করা হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার রাতে ডিজে অনুষ্ঠান বন্ধ করতে গিয়ে বেলোনিয়ার ওরিয়েন্টাল ক্লাব কর্মকর্তাদের হাতে পুলিশ আধিকারিকের নিগ্রহের ঘটনায় নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই ঘটনায় তদন্তক্রমে ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, আগামী দিনে আরো কয়েকজনকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কাজ শুরু করেছে, খুব সম্ভব অ্যারেস্ট করেছে, আরও কয়েকজনকে বোধহয় করবে, এরকম একটা কথা আমার কাছে মানে খবর নেই। কমলপুরের ঘটনা কোনো আপডেট আছে? কমলপুরে তো হচ্ছে যা আমি বলেছি সেইভাবে কিছুদিনের মধ্যে এক খবর পাবেন, কারণ অনেকে তো এক জায়গায় থাকে না, এক জায়গায় বিভিন্ন জায়গায় যায়। পুলিশ তার কাজ করে। পুলিশ এত বড় সাহস কোথা থেকে পাচ্ছে? এখন সাহস যদি কেউ হয়ে থাকে, তো সাহস যাতে না হয় তার জন্যই তো পুলিশ বা অন্যান্য যে আমাদের যে অ্যাকশন নেওয়ার যে প্রক্রিয়া সেটা হতেই পারে অনেক জায়গায়, কিন্তু আপনি তো সার্বিক দেখবেন একটা জায়গায় হয়েছে তার জন্য অ্যাকশন হচ্ছে কি না, অ্যাকশন হচ্ছে। এদিকে সরকারি কর্মচারীদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে অফিসে উপস্থিতি নিশ্চিত করার বিষয়টি বাধ্যতামূলক করে সরকারের জারি করা বিজ্ঞপ্তির বিষয়টিতেও প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ধরনের নির্দেশিকার আগেই জারি ছিল, প্রয়োজনের তাগিদে তা আবারও একবার স্মরণ করিয়ে দেওয়া হলো বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সময় মতো যদি অফিসে কিংবা সেটা তো আগেও ছিল, সেটাকে তো অলরেডি আবার মানে মাঝে মাঝে কি হয় অনেক জিনিস মনে না করালে অনেক সময় অনেকের সমস্যা হয়, তো ব্রেন স্টর্মিং যেটাকে বলে সেটা করতে হয়। মানে কি মনে হয় কতটা হতে হবে, সব কিছুই পরিবর্তন হচ্ছে। বিলোনিয়ায় ওসি নিগ্রহের ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির জন্য পুলিশ প্রধানকে
নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শুক্রবার গভীর রাতে এই ঘটনার পরপরই 3 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এই ক্ষেত্রে অভিযুক্ত আরও 6 জনকে গ্রেফতার করার জন্য ইতিমধ্যে তল্লাশি চালিয়েছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অন্যায় আপোষের ফল ভুগছেন একাংশ অবর্তীধারীরা। বিলোনিয়ায় ওসি নিগ্রহের কাণ্ডের নিন্দা জানিয়ে এই প্রতিক্রিয়াই দিলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। বিলোনিয়ার ওরিয়েন্টাল ক্লাবে এক কলঙ্কিত ঘটনায় ছড়িয়েছে উত্তেজনা। ডিজে অনুষ্ঠান বন্ধ করার পর উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের ধমকান ক্লাবের কিছু কর্মকর্তা। শুধু তাই নয়, স্টেজ থেকে টেনে হিঁচড়ে নামিয়ে দেওয়া হয় বিলোনিয়া থানার ওসিকে, যার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়। প্রশাসনের উপর মহলের একটা অংশ এবং শাসক দলের একটা অংশের সঙ্গে অন্যায় আপোষের কুফল হলো এই ঘটনা বলে প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। মানুষ এবং অবশ্যই এক শ্রেণীর মানুষ যারা তারা যেমন তেমন বা যে কোনো সাধারণ নাগরিক নন, তাদের 99% হলো শাসক দল আশ্রিত তথাকথিত তাদের দেবতুল্য কার্যকর্তারা। যে এই কার্যকর্তারা শাসক দলের আশ্রিত এই সমস্ত লোকগুলো গত 7.5 বছর ধরে যেভাবে আইনকে ভুলুণ্ঠিত করে এ রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার, স্বাধীনভাবে চলাফেরা অধিকার এবং জীবনের সমস্ত ক্ষেত্রেতে স্বেচ্ছাচারিতা, এই অপহরণ, লুট, পাচার, অবৈধভাবে সরকারি অফিস থেকে সুযোগ সুবিধা গ্রহণ করা, অন্যদেরকে বঞ্চিত করা, এই সমস্ত ক্ষেত্রেতে প্রশাসনের উপরতলার একটা অংশ শাসক দলের তথা রাজ্যের বর্তমান যারা মন্ত্রী, তাদের অন্যায় আবদার, অন্যায় আদেশ এগুলোকে রক্ষা করতে গিয়ে যেভাবে তাদের দায়িত্ব তারা এই প্রতিপালন করেননি যথাযথভাবে, নিজেদের ঊর্ধ্বের প্রতি সম্মান দেখাননি, নিজেদের যে শপথ একজন আধিকারিক হিসাবে, ডিজি হন, আইজি হন, এসপি হন, এসডিপিও হন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে চিফ সেক্রেটারি থেকে শুরু করে চিফ সেক্রেটারি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসডিএমরা এই অন্যায়ের সাথে আপোষ করেছেন। আজকে সাধারণ মানুষ শুধু ভুগছেন না, আজকে তারা নিজেরাও ভুগছেন। এই হলো তার পরিণতি। যাই হোক, যে ঘটনা ঘটেছে গতকাল, এটা অত্যন্ত নিন্দনীয়, নিন্দার কোনো ভাষা নেই। এই ক্ষেত্রে পুলিশকে অপরাধ মোকাবেলায় কঠোরতা এবং নিরপেক্ষ ভূমিকা পালন করার আহ্বানও রাখেন বিরোধী দলনেতা। পুলিশকে কঠোরভাবে এই অপরাধকে মোকাবেলা করার জন্য এবং গত 7.5 বছর ধরে যে দুর্বলতা দেখিয়েছে ত্রিপুরা রাজ্যের সাধারণ এবং আরক্ষা প্রশাসন, একদিনে এটা সেই ঋত গৌরব পুনরুদ্ধার হবে না, কিন্তু ঐক্যবদ্ধভাবে সাহস ভরে রুখে দাঁড়ান। বিরোধী দল হিসাবে না, আমরা সচেতন নাগরিক হিসাবে, দেশপ্রেমিক নাগরিক হিসাবে, সরকারি আধিকারিক তিনি ঊর্ধ্বদারী হন বা ঊর্ধ্বদারী না হন, তাদের দায়িত্ব পালনে তারা যদি কোথাও বাধাপ্রাপ্ত হন বা তাদের প্রতি সমস্ত ধরনের নৈতিক সমর্থন আমাদের থাকবে। পুলিশ এবং সাধারণ প্রশাসন এগিয়ে যান। সেখানে আমরা যারা বিরোধী দল আছি, আমাদের অতিরিক্ত যে আমাদের যে ন্যাচারাল যে জাস্টিস বা ন্যাচারাল যে আমাদের রাইট, তার বাইরে তাদের কাছে আমাদের কোনো দাবি নেই। প্রশাসনের মতো চলো। কর্তব্যরত অবস্থায় বিলোনিয়া থানার ওসি নিগ্রহের এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে গোটা রাজ্যে। ইতিমধ্যে এক্ষেত্রে পদক্ষেপ নিয়ে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
নিরাপত্তা মানে শুধু অস্ত্র ও ইউনিফর্ম নয়, তা এক গভীর দায়িত্ববোধের প্রতীক। দেশের গণতন্ত্রের অন্যতম ভিত্তি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন, আর সেই প্রক্রিয়াকে সুরক্ষিত রাখতেই প্রতিবারের মতো এবারও ব্যতিক্রম নয় ত্রিপুরা রাজ্য রাইফেলস। ত্রিপুরার গণ্ডি পেরিয়ে জাতীয় দায়িত্ব পালনে আবারও মাঠে নামছেন রাজ্যের জওয়ানরা। বিহার বিধানসভা নির্বাচনের জন্য রাজ্য ত্যাগ করবেন টিএসআর জওয়ানরা। আসন্ন বিহার বিধানসভা নির্বাচনকে ঘিরে দেশের বিভিন্ন রাজ্য থেকে আধা সামরিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি শুরু করেছে ভারতের নির্বাচন কমিশন। সেই তালিকায় আবারও জায়গা করে নিয়েছে ত্রিপুরা রাজ্য রাইফেলস, যা রাজ্যের নিরাপত্তা ব্যবস্থার গর্ব বলেই পরিচিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে টিএসআর এর 5টি কোম্পানি গেল বিহারের নির্বাচন নিরাপত্তার দায়িত্ব পালন করতে। ত্রিপুরা রাজ্য রাইফেলের জওয়ানদের নেতৃত্বে দিচ্ছেন 7ম ব্যাটালিয়নের কমান্ডেন্ট জ্যোতিষ্মান দাস চৌধুরী। আজকে এখান থেকে বিহার ইলেকশন ডিউটিতে ত্রিপুরা স্টেট রাইফেলসের একটা ব্যাটালিয়ন যেতেছে। 5 কোম্পানি আমরা ইলেকশন ডিউটি পাচ্ছি। কতদিনের জন্য যাচ্ছেন স্যার? কতদিন তো 2টা ফেজ ইলেকশন, বোথ ফেজ আমরা 11 তারিখ লাস্ট ফেজ, 11 তারিখ শেষ করে আমরা কতজন যাচ্ছেন? আমরা মোটামুটি 400-এর উপর। কত কোন ব্যাটালিয়ন যাচ্ছে স্যার? এখানে 5টা ব্যাটালিয়ন থেকে আমরা নিচে সবাই মিলে, সব ইনক্লুডিং আপনিও যাবেন? আর কি মানে এটি আর কি যাবে আপাতত তো এখন পরবর্তী সময়। কবে নাগাদ গিয়ে পুষবেন স্যার? এটা তো নর্মালি 2 দিন লাগার কথা, 2 দিন লাগবে। কালকে পরশু নর্মালি বিহারে কোন জেলাতে আপনাদের? এখনো আমাদের এটা পাইছে না, এটা হয়তো অন ওয়েতে আমরা পাই যাবো। নর্মালি অন ওয়েতেই এটা দেওয়া হয়, অ্যাডভান্স জানানো হয় না। শুধুমাত্র রাজ্যের দায়িত্বেই নয়, বহুবার আন্তঃরাজ্য নির্বাচনী দায়িত্বে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে টিএসআর জওয়ানরা। পশ্চিমবঙ্গ, আসাম, নাগাল্যান্ড, এমনকি ছত্তিশগড়ের নির্বাচনী নিরাপত্তা রক্ষায় তাঁদের দক্ষতা স্বীকৃত। নিরপেক্ষতা, শৃঙ্খলা ও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের দক্ষতার জন্য টিএসআর এখন এক বিশ্বাসযোগ্য বাহিনী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে নির্বাচন কমিশনের কাছে। রাজ্য থেকে রওনা হওয়া টিএসআর এর প্রতিটি কোম্পানিতে রয়েছেন প্রায় 100 থেকে 120 জন জওয়ান। মূলত ভোট কেন্দ্র, ইভিএম সংরক্ষণ কেন্দ্র ও সংবেদনশীল এলাকাগুলোতেও মোতায়েন থাকবেন তাঁরা। অপরদিকে এই মোতায়েন রাজ্যের আইন শৃঙ্খলায় কোনো প্রভাব ফেলবে না, কারণ পর্যাপ্ত ফোর্স রাজ্যে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। উল্লেখ করা যেতে পারে, বিহারে এবারে নির্বাচন হবে 2 দফায়। 6 নভেম্বর হবে প্রথম দফার ভোট গ্রহণ পর্ব, দ্বিতীয় দফার ভোট হবে 11 নভেম্বর। ভোট গণনা এবং ফলাফল ঘোষণা হবে 14 নভেম্বর। নির্বাচনের আগেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি যুক্ত করা হচ্ছে রাজ্যভিত্তিক বিশেষ বাহিনীকেও। এই ক্ষেত্রে ত্রিপুরা রাজ্য রাইফেলসের এই ধরনের দায়িত্ব পালন কেবল নিরাপত্তার দায়িত্বই নয়, বরং ত্রিপুরার পেশাদার বাহিনীর প্রতি এটি জাতীয় আস্থার প্রতীক বলেও মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। বিগত 2 দশকে শুধুমাত্র সন্ত্রাস দমনেই নয়, নির্বাচনে শান্তি রক্ষাতেও দেশের কাছে আস্থা অর্জন করেছে ত্রিপুরা রাজ্য রাইফেলস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বন্ধ পরবর্তী হিংসার ধাক্কায় অস্থির ত্রিপুরা। প্রশাসনিক নিয়ন্ত্রণ, রাজনৈতিক ভারসাম্য আর জোট রাজনীতির সূক্ষ্ম সমীকরণের মাঝে এখন যেন এক অগ্নি পরীক্ষার মুখে রাজ্য সরকার। তীব্রামথার আসন্ন লং মার্চ ঘিরে রাজ্য জুড়ে বাড়ছে উৎকণ্ঠা। হিংসা নিয়ন্ত্রণে কঠোরতা নাকি শরিক রাজনীতির স্বার্থে নমনীয়তা, সেই দ্বন্দ্বে এখন কেন্দ্রবিন্দু রাজ্য রাজনীতির। রাজ্য রাজনীতিতে ফের উত্তাপ। বন্ধ পরবর্তী হিংসার রেশ কাটতে না কাটতে এবার আগরতলায় তীব্রামথার 7 নভেম্বর লং মার্চ ও জনসভাকে ঘিরে দেখা দিয়েছে তীব্র জল্পনা। প্রশাসনিক মহলে দেখা গিয়েছে এক অদ্ভুত অস্থিরতা, আর রাজ্য রাজনীতিতে ঘনিয়ে উঠেছে নতুন সংঘাতের আশঙ্কা। বৃহস্পতিবারের তথাকথিত সিভিল সোসাইটির ডাকা বন্ধের মাথার উগ্র সমর্থকদের হাতে সংঘটিত হিংসা কার্যত প্রশাসনের প্রস্তুতি ও নিয়ন্ত্রণ ক্ষমতাকে নিয়ে এসেছে প্রশ্নের মুখে।
2017 সালের আইপিএফটির অর্থনগ্ন তাণ্ডবের স্মৃতি এখনো রাজ্যবাসীর মনে তাজা। এবারও পরিস্থিতি কি একই দিকে গড়াচ্ছে তা নিয়ে শঙ্কিত রাজ্যের সাধারণ মানুষ। প্রাক্তন জঙ্গি নেতা থেকে শুরু করে মথা বিধায়ক হওয়া রঞ্জিত দেববর্মার নামকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তা এই রাজনৈতিক অগ্নিগর্ভ পরিবেশে যোগ করেছে জ্বালানির হিসেবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই এক কঠিন ভারসাম্যের পরীক্ষা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর জন্য। একদিকে তাঁকে জোট শরিক ত্রিপুরামথার প্রতি কূটনৈতিক নমনীয়তা দেখাতে হচ্ছে, অন্যদিকে প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে হিংসা রোধে বাড়ছে কঠোরতা প্রদর্শনের চাপ। এমন পরিস্থিতিতে 7 নভেম্বর লং মার্চের অনুমতি দেওয়া হবে কিনা তা এখন এক বড় প্রশ্নচিহ্নের রাজ্য রাজনীতিতে। এই কর্মসূচির অনুমতি পেলে ফের উত্তেজনা বা প্রশাসনিক অচলাবস্থার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না বলেও ইতিমধ্যে রিপোর্ট পেশ করেছে গোয়েন্দা সংস্থাগুলি। তবে নিউজ নাও এর হাতে আসা তথ্য অনুসারে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মথারি কর্মসূচির বিরোধিতা করেনি ভারতীয় জনতা পার্টি। এই কর্মসূচির সরাসরি বিরোধিতা করলে শরিক সম্পর্কের উপর প্রভাব পড়তে পারে বলে আপাতত ওয়েট অ্যান্ড ওয়াচ অবস্থান নিয়েছে বিজেপি। অন্যদিকে ইতিমধ্যেই বন্ধ পরবর্তী হিংসাকে ইস্যু করে সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে বিরোধীরা। শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়, রাজ্যের স্থিতিশীলতা, প্রশাসনিক বিশ্বাসযোগ্যতা ও জোট রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণে এক গুরুত্বপূর্ণ সুযোগ হয়ে উঠেছে ত্রিপুরামথার প্রস্তাবিত এই লং মার্চ বলে নিশ্চিত রাজনৈতিক বিশ্লেষক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেট দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।